নমস্কার। সর্বপ্রথম বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভেঙে বেরিয়ে আসেনি, এটা ভুল বার্তা যাচ্ছে আপনাদের মাঝখানে। যদি যারা জানে না, মানুষ আজকে সব কিছুই জানে, মানুষ খুব সচেতন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতন। এখন ফোন ইন্টারনেটের জড়োতে মানে সাগরের শেষ প্রান্তে যেখানে এখনও বোধহয় বিদ্যুৎ পৌঁছয়নি, সেখানে মোবাইল পৌঁছে গেছে। স্বাভাবিক কারণে এই ভুল বার্তা না দেওয়া যায়। তখন রাজনীতি যা পরিস্থিতি ছড়িয়েছিল, দীর্ঘদিন সিপিএমের নেতৃত্বে যে বামফ্রন্ট সরকারের চলার পথে প্রশাসন দীর্ঘদিন থাকার পরে সিপিএমের যে অবক্ষয় একটা জায়গায় গিয়ে দিয়েছিল, মানুষের মানে মানে অস্বস্তি, শ্বাসরুদ্ধ, খালি আমাদের বলে নয়, যারা সিপিএম বা বামফ্রন্ট বিরোধী না, সাধারণ মানুষ থেকে সিপিএমেরও যারা সুস্থ রাজনীতিতে থাকতেন তাদের অস্বস্তি হয়েছিল। তারা ভাবছিল এবার সিপিএমটা, তখন ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা তো সবাই কংগ্রেসের মানুষ, তো ন্যাচারালি তখন কংগ্রেসের যারা নেতৃত্বে ছিলেন তারা অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সীতারাম প্রেসিডেন্ট ছিলেন, মারা গেছে সোমেনদা। আজকে আমি তাকে নিয়ে কোনো কথা বলতে শ্রদ্ধেয় সোমেনদা। তো সেই পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি যে সিপিএমকে সরাবার যে ডাক দিয়েছিল, সেই ডাকে তখন ইনডোর আউটডোর হয়েছিল। ইনডোরের অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে আমাদের বাইরে একটা অনুষ্ঠান, সেই থেকে মমতা ব্যানার্জি নেতৃত্বে আরেকটা সাংগঠনিকভাবে এগোবার চেষ্টা হলো, যেটা শ্যামবাজার মোড়ে আলটিমেট ডিক্লার হলো যে তৃণমূল কংগ্রেসের জন্ম হলো। ছিলাম অংশীদার হিসেবে, সেদিনও ছিলাম। তো ন্যাচারালি এইটা নিয়ে যদি বলেন, যেটা আজকে সেখানে আস্তে আস্তে আমাদের পাশেই আজকে ধর্না চলছে। দেখুন, মমতাদি আমি দীর্ঘদিন ওনার কখনো কাছে, কখনো দূরে, কখনো অনেক দূরে, হ্যাঁ, কখনো দূরে সব রকমভাবে দেখা চলা, নীতি এবং আদর্শের দিক থেকে ভদ্রমহিলা খুব সংগ্রামী এবং প্রতিবাদী অ্যাটিচিউডে মমতা দিকে ডমিনেট করা খুব ডিফিকাল্ট। কেন, উনি লড়াইয়ের মাধ্যমে জন্ম হয়েছেন কোনো বড় পরিবারের থেকে। কংগ্রেস পরিবারের যে গ্ল্যামারের কথা তখনকার দিনে বলা হতো, যারা ছিলেন তার মধ্যে মমতা ব্যানার্জি আমাদের মতো সাধারণ ঘর থেকে উঠে আসা, আজকে যে পর্যায়ে আসছে একটা বড় মুভমেন্ট। তাই যখন যখন প্রয়োজন হচ্ছে, সরকার পক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চালাচ্ছেন, আর ঠিকই পশ্চিমবঙ্গে অপোজিশন বলে কিছু নেই, তাই মমতা ব্যানার্জি অপোজিশন করতে। আজকে যারা অন্য পার্টিগুলো যারা আছে, তাদের তো অপোজিশনের মুভমেন্টটা কোথায়, রোলটা কোথায়? তারা ঘুরে ঘুরে সারাদিন পরে কতটুকু মমতা ব্যানার্জিকে ডাউন করে গেল। তারপরে যদি আমাদের আজকের দিনের বাজারটা হয়, এটা তো মানুষ চায় না। মানুষ তো ভালো করে কিছু কাজকর্ম, আজকে দিল্লি কেন্দ্রীয় সরকার তো সরকার, সে সরকার ভারতবর্ষের 140 কোটি মানুষের নির্বাচিত, আবার পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের সরকার, সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আজকে একবার দুবার নয়, তৃতীয়বারের জন্য তাকে নির্বাচিত করেছে। তাহলে সংবিধানের টাকা তো কারোরই পৈতৃক সম্পত্তি না, পৈতৃক টাকা না, সরকারি টাকা, মানে আপনার আমার টাকা। এ নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা মঞ্চে আবার বসতে হচ্ছে কেন? এই নিয়ে আজকে ধর্ণা মঞ্চে বসাতে যাচ্ছে যে আজ প্রাপ্য টাকাটা, রাজ্যের টাকাটা। দেখুন, পশ্চিমবঙ্গকে চিরকালই, আজকে নতুন কিছু নয়, সবসময় কেন্দ্রের একটা মানে বাঞ্ছনা জায়গায়, বাংলা হলেই যেন সবাই একটু নাড়াছাড়া দেয়, বাংলাতে কেউ আলকালায় কে কবে বক্তব্য রাখে, ওই সবসময় একটা অ্যালার্জিতে ভুগে বেড়ায় সবসময়। না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু একের পর এক প্রকল্প করে গেছেন। একদম। সেখানে যেখানে বারবার বকেয়া টাকার জন্য দাবি করছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ধর্ণা দিয়েছিলেন, এবং দিল্লিতে যারা 100 দিনের কাজের টাকা পাননি তাদেরকে নিয়েও দিল্লিতে এ করে গেছে। ওখানেও দেখা গেছে যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছেন এবং হেনস্থা করেছেন। অপরদিকে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে প্রথম মাননীয়া মুখ্যমন্ত্রী, অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রী যাকে বলা চলে, আমাদের গর্ব পশ্চিমবাংলার, সারা দেশের গর্ব, যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে তুই তামারিতে নেমে গেছে, একটা মানে ভাষার প্রয়োগ থেকে আরম্ভ করে যে যে ধরনের ভাষা প্রয়োগ করছে, অপরদিকে বলছে যে 100 দিনের বকেয়া টাকা দেবে না। তো আজকে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কতটা আঘাত পেয়েছেন? কি করে বলেন দেবেন না, জানি না, আমি তো এই ভাষায় কথাটা বলতে পারবো না। এমনি আমার থেকে অনেক জুনিয়র, ওনার বাবা শিশিরদার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি, দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে, এবং অঞ্চলের আমরা একটা জায়গায় থাকতাম এক সময়। শিশিরদা আমার একটা সময় নির্বাচনের সময় কাছে দাঁড়িয়েছিল। এইটা কোনো ভাষা হতে পারে না,
শুভেন্দুবাবু যে ভাষায় আজকে কথা বলছেন, এটা বাংলার সংস্কৃতি না, বাংলা হইতে না। রাজনৈতিক যদি কিছু থাকে কন্ডেম করার জন্য, কন্ডেম করুন, স্টপ করুন। মমতা শুনুন, মমতা ব্যানার্জির কোনো অপোজিশন নেই, মমতা ব্যানার্জির চ্যালেঞ্জার নেই। মমতা ব্যানার্জির চ্যালেঞ্জার মমতা ব্যানার্জি স্বয়ং। এই তো এতদিন পরিশ্রম করে দেখতে এসছেন, পিজিতে যাচ্ছে, স্বাস্থ্য চেক আপও করাচ্ছে, আবার বাংলার এই কোনাতে ওইখান থেকে ছুটে পড়ে। তাদের বয়সটা তো খুব কম হলো না, তাহলে তো বয়সটা কিছু। আবার আজকে ধর্ণা মঞ্চে কেন? ধর্ণা মঞ্চে তো এই টাকাটা তো আমাদের দাবিতে সরকারের টাকা, এটা তো আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে টাকা পাওয়া। তার হিসেব চাওয়ার কথা বারবার যেটা বলতে, এরা হিসাব চাওয়ার কি আমি তো বুঝতে পারছি না। কারণ এরা কি কেউ কারোর পার্সোনাল পকেট থেকে টাকাটা বের করবেন? এটা তো রাজ্য সরকারের টাকা, ট্যাক্সের টাকা, বুঝতে পেরেছেন? এই জন্যই আজকের এই ধর্ণা মঞ্চ, এবং তাতে আমাদের দলের অলআউট সবাই আছে, এটা নিয়ে কোনো ভাবার কারণ নেই। আপনারা যাদের কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এখন উনি পার্লামেন্টে আছেন, যেহেতু পার্লামেন্ট চলছে, বাজেট সেশন চলছে, আছেন। তারপরে ওনার একটা চোখের প্রবলেম আমরা সবাই জানি, ওনার সুস্থতা কামনা করি। খুব একটা বেশি সমস্যা হবে না নবীন আর প্রবীণ নিয়ে। উভয়কেই কিছু না কিছু ছেড়ে, উভয়কেই আমি যেমন বাবা, আমার ছেলে আছে আমার ছেলেও তো একদিন বাবা হবে। সবাইকে এই জায়গাটা বিচার করতে হবে যে প্রবীণকে ছাড়া নবীনরা চলবে না, আর নবীনদের উৎসাহ বঞ্চ করে প্রবীণরা চলবে না। অসুবিধা হচ্ছে কিছু কিছু জায়গায়, এটা ঘটনা, এটা সময় কথা বলবে। সুপ্রিম নেতৃত্ব বলছে না, তো আমি সেই জায়গায় বলার জায়গায় নেই, তাই বলতে পারি। বিরোধী দলনেতা হওয়ার পরে শুভেন্দু অধিকারী যেভাবে মানে রাজ্য দপ্তর কেন বিভিন্ন জায়গা থেকে যেভাবে বলছে, আজকে ইডি একে ধরবে, কালকে ওকে দেবে, তাহলে কি মনে করছেন উনি কি তাহলে জ্যোতিষী হয়ে গেছেন, যা বলছে তাই মানে উনি জ্যোতিষী হয়ে যায়নি। কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো আছে, সেই ডিপার্টমেন্টগুলো যারা কাজ করেন অফিসাররা, তারা কেন্দ্রীয় সরকারকে উপেক্ষা করে কাজ করতে পারেন না। এটা আমাদের দেশে দেশের স্বাধীন নাগরিকের কথা বলে না, এটা হচ্ছে স্বাধীনতা। সেই সরকারই তাকে নিজের মতো করে এটা পরিচালনা করার চেষ্টা করছে। তবে আমি একটা কথা বলছি, যে ইস্যুগুলো নিয়ে আজকে বেঙ্গলে রোজই টিভি খুলে দেখা যায়, খালি তৃণমূল কংগ্রেসেরই সব চোর ডাকাত গুন্ডা বদমাশ ভর্তি আছে। অন্য অন্য দলগুলো কোথায় কী আছে? আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে রিচেস্ট পার্টি বোধহয় বিজেপি পার্টি। তাদের পার্টি অফিস দেখলে মনে হবে 5 স্টার হোটেলের মতো জায়গায়। তাহলে সেটা কোথা থেকে হচ্ছে? আর এত কথা যখন বলছেন, দেশের টাকা নিয়ে বলছেন, রাজ্য টাকা নিয়ে বলছেন, এতগুলো বাজেট কথা, সব মোদিজি ঠিক বলছেন। তো অমিত শাহজি যদি এত কথা ভালো বলে থাকেন, তাহলে যারা দেশের আজকে একটা ইএমআই, দুটো ইএমআই না বলে আজকে ট্যাক্সি লাগছে, আমি নিজে ট্যাক্সি ইউনিয়নের লোককে সুইসাইড করতে হচ্ছে, মরতে হচ্ছে। আজকে কৃষকরা আমরা দেখেছি কৃষকদের কীভাবে তাদের ইএমআই টাকার জন্য মরতে হয়েছে। তাদের হাজার হাজার কোটি টাকা দিকে দেশের পাড়িয়ে গেল, একজনও তো ঢুকলো না এখন পর্যন্ত। একজনও কি দেশে ফেরাতে পারলো? দেশে তো ফেরত আসেনি। তাহলে ওনার কাছে কী পাওয়ার? এত সম্মানীয়, বিদেশেও নিয়ে ওনাকে সবাই মানে, একজন লোককে কিন্তু দেশে এখন ধরে নিয়ে আসতে পারলো না। টাকাটা কোথায় গেল? এটা তো কারোর একার টাকা না, এটা তো আপনার আমার সবার 140 কোটি মানুষের টাকা এটা। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে চালুতে মানে কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে মিশে গেছে, এটা কি তৃণমূলের ইলেকশন মধ্যে কিছু প্রভাব ফেলতে পারবে? আপনি তো কংগ্রেসে। সিপিএম কংগ্রেস মিশে গেছে বা মনে হয়ে গেছে কংগ্রেস মিশে গেছে। আমি তো কংগ্রেসের মানুষ, কংগ্রেস থেকে এসেছি আমরা। আমাদের তো একটাই ডিমান্ড বা দাবি, যেটা আমাদের নেত্রী বারবার বলেছেন, যে কংগ্রেসটা যারা করেছেন তারা সঙ্গে থাকুক না থাকুক, তারা পেছনে থাকুক। তারা হয়তো তখন ছিল না যখন মমতা ব্যানার্জি আন্দোলন, যখন আমরা বাংলায়, সারা বাংলায় তখন আমরা তো কম মারধর জেল পড়ানো হয়নি, আমাদের অনেক কিছু হয়েছে সেই আন্দোলনে। তারা হয়তো ছিলেন না, মর্মটা বুঝতে পারছেন না। এই সিপিএমই তো ছিল। তাহলে আজকে হঠাৎ সেই কংগ্রেস সেই সিপিএমের সঙ্গে যে আজকে যেভাবে হাত মিলিয়ে চলছে, তাহলে এটা কিন্তু পরিষ্কার স্টাবলিশ করে যে রাজনীতি সমাজে চেঞ্জ হয়, সেটা একটা পার্ট ডেফিনেটলি, কিন্তু এটা স্টাবলিশ করে যে আমরা যখন ইনডোর আউটডোর হয়েছিল, মমতা ব্যানার্জি বলেছিল যে কংগ্রেসটা, বিশেষ করে বাংলার কংগ্রেসটা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে রেখেছে আন্ডারগ্রাউন্ড। আজকে এটা, আর তখন আন্ডারগ্রাউন্ড ছিল, এখন অধীরবাবুর টাইমে এটা ওপেন হয়ে গেছে। এইটাই তো ব্যাপার, এইটাই ওপেন হয়ে গেছে। সেখানে আজকে রাহুল গান্ধী এসেও সেলিম সাহেবকে নিয়ে পাশে সুজনবাবুদের মধ্যে নিয়ে আরও স্ট্যাম্প মোহর দিয়ে গেছেন। সেখানে মমতা ব্যানার্জি বলছে আমরা বাংলা একাই করব। সামনে 2024 লোকসভা নির্বাচন, কি বলবেন? কতটা আশাবাদী? আমি তো সাংগঠনিক লোক, আমি তো প্রশাসনের লোক না, আমি এমএলএ এমপি কাউন্সিলর ওনার একজন পক্ষে।
হ্যাঁ, সেটা দল সাংগঠনিক চেয়ারে দেয়, সাংগঠনিক পদে বসিয়ে রেখেছে, সাংগঠনিকভাবে যেটা যখন বলবে করবে। এটা তো দলের ব্যাপার, এটা আমি বললে কিছু হবে না। তো ন্যাচারালি দল যখন যেখানে ঠিক করবে, যতক্ষণ দলে আছে এটা সিনসিয়ার একটা ওয়ার্কার হিসেবে যে ডিউটি পালন করা উচিত সে ডিউটি পালন করবো। এখানে ক্যান্ডিডেটটা ম্যাটার করে না। এখানে আমরা মনে করি 42টার সাথে একজনই ক্যান্ডিডেট, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সে যাকেই ক্যান্ডিডেট করে দেবে তাকে নিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে, তারপরে আমরা সেটাই করবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে ধর্ণা দিচ্ছেন এবং বকেয়া টাকার জন্য দেখা গেল আজকে কেন্দ্রীয় সরকার 1000 কোটি টাকা আপনার ধর্ণা দেওয়ার আগে পাঠিয়ে দিয়েছে, মানে কতটা আশাবাদী যে যে দাবিগুলো নিয়ে আছে, তাহলে কি মনে করা যাচ্ছে যে মানে বিজেপি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা থেকে ব্যাকফুটে চলে গেল বলে আপনি কি মনে করছেন? অবশ্যই। কেন বিজেপি গভর্নমেন্ট এটা জানে যে মমতা ব্যানার্জি রাস্তা থেকেই তৈরি হচ্ছে, রাস্তা থেকে একটা 34 বছরের একটা মতনকে যদি হিলে থাকে তাহলে বিজেপি এখানে কোনো ফ্যাক্টর হবে না। আর যখন একবার আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজভবনের সামনেই, যেখানে আপনি এসছেন, সেখানে ধর্ণা দিয়েছিল, সেখানে প্রত্যাশা আশা ছিল, যখন ফুলফিল হয়নি, তাতে এবার স্বয়ং মমতা ব্যানার্জি সেই ধর্ণার আম্বেদকর মন্ত্রীর সামনে বসেছে। আমরা সেখানে সবাই মিলে দল বলে সামিল হয়েছি, মানুষের অজস্র সমর্থন সহযোগিতা এমনিতেই আসছে। তাই এটা নিয়ে কোনো ব্যাপার নেই যে এই টাকাটা শুধু টাকা না, আরও যেসব আমাদের যে অ্যাকাউন্টগুলো খাতে যে টাকাগুলো পাওনা, এটা তো পাওনা যেটা রাজ্যের ভাগে পড়ে কেন্দ্রীয় সরকার, সেখানে আটকাবেন কেন? সেটা ন্যায্য দেবে, তবে তো উন্নয়ন হবে, তবে তো রাজ্যের স্বীকৃতি, মুখে বলে তো রাজ্যের স্বীকৃতি হবে না। আমাদের প্রকল্পগুলো আটকে রেখে লাভটা কী হবে? অর্থনৈতিক একটা পরিকাঠামো থেকে একটা বাংলাকে একটা অর্থনৈতিক ড্যামেজ করা চাবে, এটা আর কিছুই না। আচ্ছা দাদা, কালকে বাজেট পেশ হয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? মানে ভালো বাজেট নিয়ে আলোচনা করার মতো বিশেষজ্ঞ তো আমি নই। বাজেটের মধ্যে আমি সাধারণভাবে যেটা বাজেট বিশেষজ্ঞ করতে পারি যে বাজেট এটা যে 3 মাসের এটা বাজেট হচ্ছে মানে নির্বাচনের সামনে, এটা নির্বাচনী বাজেট, এটা কিভাবে থাকবে এটা নিয়ে নতুন করে কিছু বলার জায়গা নেই, যা ছিল তাই আছে। আচ্ছা দাদা, আপনার নামটা? আমি শঙ্কর ঘোষ আমার নাম। ঠিক আছে।